Okay, last class we were on the socio-economic context of a streetcar named Desire, written by Tennessee Williams. আমরা দেখেছিলাম সেটা হলো যে কোন কনটেক্সটে স্ট্রিটকার নেমড ডিজায়ার লেখাটা হয়েছিল। ঠিক আছে, তো কনটেক্সটের মধ্যে আমরা দেখেছিলাম যে অথরিয়াল কনটেক্সট টেনেসি উইলিয়ামসের লাইফ, আর দেখেছিলাম সোশিও পলিটিক্যাল কনটেক্সট, আর ছিল হলো সোশিও ইকোনমিক কনটেক্সট। এই পর্যন্ত দেখে শেষ করেছিলাম। সোশিও কালচারাল কনটেক্সটের মধ্যে দেখেছিলাম, এটা শুরু করিনি এখনও, এর মধ্যে পড়বে হলো জেন্ডার রোলস। জেন্ডার রোলসে বলতে গেলে যে এখানে পোস্ট ওয়ার্ল্ড আমেরিকান সোসাইটি নারীদের উপর কী চাপিয়েছিল, কীরকম অবস্থার সিচুয়েশন ক্রিয়েট করেছিল তার উপর বেস করে বলা। এখানে উইমেনদের উপর যে রেস্ট্রিকশনগুলো ছিল, এক্সপ্লিসিট রেস্ট্রিকশন, খুবই নিষ্ঠুর রেস্ট্রিকশন ছিল, যেগুলো টেনেসি উইলিয়ামসের স্ট্রিটকার নেম ডিজায়ারে আমরা দেখি, যেটা আমরা এর মধ্যে অবলোকন করি। পোস্ট ওয়ার যে ইমার্জেন্স ছিল, আমেরিকান হিরোইজম, সেখানে কি ইমপ্লিকেশন করতো? চ্যাম্পিয়নিং অফ ম্যাসকিউলিনিটি, মানে পোস্ট ওয়ার সিচুয়েশনে পুরুষদের জয় জয়কার, প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি, এটার উপরে জোর দেওয়া হয়েছে যে ফ্যামিলিতে যে ভ্যালুস যেগুলো, সেগুলো হোম ডিসিশন, এগুলো সব পুরুষরাই নেবে। যেগুলো যেমনটা আমরা দেখি যে স্টেলার হাজব্যান্ড স্টেলাকে অনেক মারধরও করেছে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিউজ করেছে। মেয়েদের কোনো সেইং তার সংসারে ছিল না, স্টেলার ছিল না। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় মহিলারা ওয়ার্ক ফোর্সে যে ছিল, কাজের কর্মক্ষেত্রে যে মহিলারা ছিল, সেটা 27% থেকে 37% উপনীত হয়। তাহলে 10% অলরেডি বেড়ে গিয়েছে ওয়ার্ল্ড ওয়ারের পরে। ওয়ারের পরে যেটা হয়েছে, তারা এই 37%, এই 10% মেয়েদের অবদান বাড়লেও চাকরি ক্ষেত্রে, সেটা আবার ডোমেস্টিক কাজে তারা নিয়োজিত হয়ে পড়ে। তো উইলিয়ামসের যে পোস্ট ওয়ার নিউ অরলিয়ান্স, সাউথ আমেরিকান যে জায়গাটা দেখিয়েছে, নিউ অরলিয়ান্সের পেরিফেরিতে লেখা, এখানে এমন একটা স্পেস যেখানে ট্রেডিশনাল জেন্ডার রোলগুলো শেকেন ছিল, জেন্ডার রোলগুলোর মূল্যায়ন হতো না, এবং কনজারভেটিভ সাউদার্ন আইডিয়ালস অফ মানি অ্যান্ড অ্যারিস্টোক্র্যাটিক হেরিটেজ হ্যাড বিন ডিসপ্লেসড ইন ফেভার অফ দ্য নিউ ওয়ার্কিং ক্লাস ওয়ার্ক এথিক। এখানে টাকা পয়সা এবং অ্যারিস্টোক্র্যাটিক হেরিটেজ, এগুলো নিয়েই বেশি জোর দেওয়া হতো ওয়ার্ক এথিকের থেকে। তাহলে কি, মানে ঐতিহ্য, টাকা পয়সা, বংশ, এগুলো নিয়ে বেশি তারা ইনভলভড ছিল, রাদার দেন ওয়ার্ক এথিক। চাকরি বাকরির ব্যাপারটা বেশি গুরুত্ব পায়নি। উইলিয়ামসের যে মানে কনভেনশনাল একটা জেন্ডার স্টেরিওটাইপ উনি এস্টাবলিশ করেন, এটা টুইস্ট দ্য নোশন অফ ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন এনার্জি ইউজিং ক্যারেক্টার্স। মানে এখানে মানে ম্যাসকিউলিন পুরুষ এবং মহিলার যে ফেমিনিন এনার্জিগুলো, এটা একটা টুইস্টেড ভাবে দেখানো হয়েছে। যখন স্টেলা এবং স্ট্যানলি মোর অর লেস পোর্ট্রে দ্য অ্যাকসেপ্টেড সোশ্যাল জেন্ডার রোলস, ওই সময় অ্যাকসেপ্টেড সোশ্যাল জেন্ডার রোল কী ছিল? পুরুষরা ডমিনেট করবে নারীদেরকে, নারীরা হাজব্যান্ডের বাধ্য থাকবে, যেভাবে বলবে সেভাবে চলবে, এটাই হলো অ্যাকসেপ্টেড জেন্ডার রোলস। সেখানে ব্ল্যান্সে শোকেস কী করছে? একটা ম্যাসকিউলিন এনার্জি ইন হার সেক্সুয়ালিটি অ্যান্ড অ্যারোগেন্স। ব্ল্যান্সে তাহলে কী করছে? তার একটা ম্যাসকিউলিন একটা ক্যারেক্টারিস্টিক্স সে দেখাচ্ছে, যে সে ইচ্ছামতো কাজ করতেছে, সেক্সুয়ালিটিতেও সে উচ্ছৃঙ্খল। একজন পুরুষ যেরকম 12টা মেয়ের সাথে সম্পর্ক করতে পারে, কিন্তু একটা মেয়ে কিন্তু পারে না। কিন্তু ব্ল্যান্সে সেটা পুরুষালী একটা আচরণ তার আচরণের মধ্যে প্রকাশ পাচ্ছে, অ্যারোগেন্স প্রকাশ পাচ্ছে, সে ড্রাঙ্ক করছে, এগুলো সব ম্যাসকিউলিন কোয়ালিটি। হোয়াইল মিচ, মানে ব্ল্যান্সের যে মানে প্রেয়সী, সে এবং অ্যালেন গ্রে, এরা দুজন ইউজ টু শোকেস সেন্সিটিভিটি, ফেমিনিন ট্রেইট। এদের মধ্যে আবার সেন্সিটিভিটি কাজ করতো, যে ও আচ্ছা, ব্ল্যান্সে এরকম পাস্ট ছিল, সেন্সিটিভ এগুলো ইস্যুতে। সো এগুলো কিসের ট্রেইট? এগুলো একটা ফেমিনিন ট্রেইট। What is clear throughout the plot is societal gender norms negatively impact all the main characters in the play, driving them towards either death, mental or মোরাল ডিস্ট্রাকশন। তাহলে এই যে সমাজের যে জেন্ডার রোলগুলো নেগেটিভলি ইম্প্যাক্ট করছে এই ক্যারেক্টারগুলোর উপরে, যেগুলো ইদার তাদেরকে মেরে ফেলছে, তা নাহলে মেন্টাল অর মোরাল ডিস্ট্রাকশনের দিকে ধাবিত করছে। রেস, বর্ণ,
বর্ণের ব্যাপারে এটা জেন্ডার রোলগুলো কীভাবে ইফেক্ট করছে এই নাটকের মধ্যে সেটা একটু দেখি। 1940 সালের আমেরিকা ওই রেশিয়াল প্রেজুডিস থেকে তখনও বের হয়ে উঠতে পারে নাই, রেসের ব্যাপারটা তখনও ছিল। সোশ্যাল কনটেক্সটটা ইম্পর্টেন্ট এই সময়ের সেটিংয়ের জন্য, বিকজ উইলিয়ামের যে নিউ অরলিয়ান্স এই জায়গাটা becomes a pocket that is distinguished from the rest in its warmth and welcoming attitude towards new American dream of equality. এখানে দেখাচ্ছে আমেরিকান ড্রিম অফ ইকুয়ালিটি, আমেরিকান ড্রিম সবাই দেখতে পারবে, নারী পুরুষ দুজনই, আর একটা ওয়েলকামিং অ্যাটিটিউড, একটা পজিটিভ একটা অ্যাটিটিউড, যে একটা ড্রিম ওপেন টু অল ক্লাসেস অ্যান্ড রেসেস, এটাই উইলিয়ামস দেখাতে চেয়েছে। সেটা ব্ল্যানশেও এরকম স্বপ্ন দেখতে পারে, স্ট্যানলিও দেখতে পারে। দাস ব্ল্যানশে ইজ অ্যান স্ট্রেঞ্জার ইন নিউ অরলিয়ান্স, কিন্তু এভাবে করেই আবার ব্ল্যানশে নিউ অরলিয়ান্সে একজন স্ট্রেঞ্জার, বিকজ ব্ল্যানশের কিন্তু ওই নিউ অরলিয়ান্সে রেসিস্ট মনোভাব, যে মেয়েরা উপরে উঠতে পারবে না, মেয়েদের পুরুষালী কোনো আচরণ থাকতে পারবে না, মেয়েরা সবসময় পুরুষদের আন্ডারে ডাউন হয়ে থাকবে। শি অ্যারাইভস দে আর ব্রিঙ্গিং উইথ হার ট্রেডিশনাল নোশনস অফ সুপিরিয়রিটি, তার ট্রেডিশনাল নোশনই ছিল আমি অন্যান্যদের থেকে সুপিরিয়র, এটাও তার একটা ম্যাসকিউলিন কোয়ালিটি। আর এখানে মেইন ক্যারেক্টারগুলো নিগ্রো ওমেন, মেক্সিকান ওমেন, ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং, এই বিভিন্ন ডায়ালেক্ট, বিভিন্ন ভাষায়, উইথ জ্যাজ মিউজিকেরও আমরা দেখেছি। তো ফিলিং অফ ডাইভার্সিটি ইন দ্য নিউ অরলিয়ান্স, তাহলে নিউ অরলিয়ান্সে আমরা কি দেখেছিলাম, বিভিন্ন ধরনের ডাইভার্স গ্রুপ অফ পিপলস, বিভিন্ন রেসের পিপল আছে, যেমন নিগ্রো ওয়েমেন আছে, মেক্সিকো থেকে আসা ওয়েমেন আছে, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের স্ল্যাং, জ্যাজ মিউজিক, এগুলো সব ডাইভার্সিটি রিপ্রেজেন্ট করছে। দ্য প্লে ডাজন্ট অ্যাড্রেস দ্য গ্লেয়ারিং রেসিজম এগেনস্ট আফ্রিকান আমেরিকানস অ্যাট দ্যাট টাইম, মানে সেই সময়কার যে তীব্র রেসিজমটা সেটা দেখায়নি। হাউএভার কি দেখিয়েছে, উইলিয়ামস লুকস অ্যাট রেসিজম ফেসড বাই রিসেন্ট ইউরোপিয়ান ইমিগ্রেন্টস, ইউরোপিয়ান ইমিগ্রেন্টরা আসার পরে যে ধরনের রেসিজম ফেস করেছে, টু লঙ্গার এস্টাবলিশড ওয়ান্স থ্রু দ্য কলস্কি ডুবয়েস কনফ্লিক্ট। ডুবয়েস কি আমেরিকান, সে আরও আগে থেকে এখানে বসতগারা, সেও যদিও একটা ইমিগ্রেন্ট একটা আছে, ভাইব আছে তার মধ্যে। আর স্ট্যানলি কলস্কি, সে তো পোল্যান্ড থেকে রিসেন্ট আসা ইউরোপিয়ান, এদের মধ্যকার যে রেশিয়াল ক্ল্যাশগুলো এগুলোই দেখানোর চেষ্টা করেছেন টেনেসি উইলিয়ামস। দ্য রিলেশনশিপ বিটুইন ব্ল্যানশে অ্যান্ড স্ট্যানলি ইলাস্ট্রেটস দ্য প্রেজুডিস মেনি ফার্স্ট অর সেকেন্ড জেনারেশন ইউরোপিয়ান ফেসড। ফার্স্ট আর সেকেন্ড জেনারেশন, মানে ব্ল্যানশেও ইউরোপিয়ান টু সাম এক্সটেন্ট, সে তার পূর্বপুরুষ ইউরোপের ছিল। তো ফার্স্ট ইউরোপিয়ান, সেকেন্ড ইউরোপিয়ানদের মধ্যে যে ফেস হয়, আমি ক্লাস শুরু করে দিয়েছি, ঠিক আছে, রেকর্ড, আচ্ছা হচ্ছে রেকর্ড, দেখেন তো, হ্যাঁ 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 শিওর, হ্যাঁ আমি করছি, আমি বলছি, আপনারা যান। আচ্ছা দিতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ 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 শিওর, আপনি করে আসেন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, যে রিলেশনশিপ বিটুইন ব্ল্যানশে এবং স্ট্যানলি ফার্স্ট ইউরোপিয়ান এবং সেকেন্ড ইউরোপিয়ান জেনারেশন যে ফেস করেছে সেটা ইন্ডিকেট করছে। ব্ল্যানশে রিফার্স টু হিম অ্যাজ এ পোল্যাক, সিন এইট অ্যান্ড সোয়াইন, এরকম করে ব্ল্যানশে স্ট্যানলিকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। এই ধরনের গালিগালাজ, এগুলো স্টেটমেন্ট, এগুলোর মাধ্যমে ব্ল্যানশের জেনোফোবিয়া প্রকাশ পাচ্ছে। ব্ল্যানশে দেখা যাচ্ছে যে স্ট্যানলিকে গালিগালাজ করতো। আচ্ছা আপনারা বসেন, আমি বলতেছি, এখানে রেসের ব্যাপার স্যাপারগুলো বলছি, ঠিক আছে। তো ব্ল্যানশে নায়িকা যে, তার মাধ্যমে কি দেখিয়েছে, যে পিতৃতান্ত্রিক সমাজের যে একটা ম্যাসকিউলিনিটি, পুরুষত্ব, এটা তার ক্যারেক্টারে উঠে আসার চেষ্টা করেছে, বাট সেই সময়কার সমাজ এটা মেনে নেয়নি, এমনকি হোমোসেক্সুয়ালিটিও মেনে নেয়নি। এই জিনিসগুলো নিষিদ্ধ ছিল, ফরবিডেন ছিল। আর ব্ল্যানশের মানে কথাবার্তায় বোঝা যায় সে মেয়েটা আসলে জেনোফোবিয়ার মধ্যে ছিল, যে সে পুরুষদেরকে মানে মানুষ জাতিকে সহ্য করতে পারতো না, যার জন্য স্ট্যানলিকে সে উল্টাপাল্টা গালিগালাজও করেছে। লেট 90th এবং 20th সেঞ্চুরি আমেরিকাতে নতুন এমিগ্রেন্ট ফ্রম ইটালি, আয়ারল্যান্ড, পোল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি অ্যান্ড স্ল্যাভিক কান্ট্রিজ অকুপাইড আ রেশিয়াল মিডল গ্রাউন্ড অ্যান্ড ওয়ার কনসিডার্ড নট কোয়াইট হোয়াইট, মানে 20th সেঞ্চুরির দিকে নতুন নতুন ইমিগ্রেন্টরা আসে, এই যে ইটালি, আয়ারল্যান্ড, পোল্যান্ড, গ্রিস, এখান থেকে আসা লোকগুলোদেরকে অতটা ফর্সা বলা হতো না, নট কোয়াইট হোয়াইট বলা হতো। However, Stanley predominantly faces prejudices as a result of his class position rather than his ethnic otherness or ambiguity. এটা হলো
প্রিডোমিনেন্টলি সে প্রেজুডিস বা সংস্কারগুলো ফেস করেছে ক্লাস পজিশনের জন্য, বাট অন্যান্য এথনিক কারণে নয়, ক্লাসের জন্য এগুলো ফেস করেছে। দিস ইজ ইম্পর্টেন্ট টু নোট when discussing the play as a commentary on racism. At the same time, racism in America pertaining to skin color was predominant. সেই সময় গায়ের কালার নিয়ে যে রেসিজম সেটাও প্রিডোমিনেন্ট ছিল, যদিও ওই ইস্যুতে স্ট্যানলি ফেস করতে হয়নি। স্ট্যানলি ফেস করছে ক্লাসের উপরে, ধনী গরিবের ক্লাসের উপরে রেসিজম ফেস করেছে। Thus, a streetcar named Desire successfully addresses prejudice based on class rather than race. এখানে নৃগোষ্ঠী রেসের উপর গায়ের চামড়া নিয়ে কোনো রেসিজম দেখায়নি, বরং ক্লাস ডিস্টিংশনের রেসিজমটা দেখিয়েছে। পার্টিকুলারলি ইন দ্য পোস্ট হার্লেম রেনেসা এরা হোয়ার সেগ্রিগেশন ওয়াজ স্টিল প্রিভ্যালেন্ট বাট বিইং কন্টেস্টেড। যেখানে পোস্ট হার্লেম রেনেসা এরার এই জায়গায় এগুলো দেখিয়েছে। আচ্ছা, রিলিজিয়ন আর মরালিটির ব্যাপারে কি দেখিয়েছে? আমরা জানি যে আমেরিকা পিউরিটান এবং অন্যান্য ক্রিশ্চিয়ান প্রিন্সিপাল থেকে আস্তে আস্তে আমেরিকা উপরে উঠে এসেছে, এই পর্যন্ত এসেছে। তো এখানে এই প্লে এক্সপ্লিসিটলি রিলিজন নিয়ে ডিসকাস করে নাই, বাট হোমোসেক্সুয়ালিটির মতো যে সংস্কারগুলো, প্রেজুডিস, এগুলোর এগেনস্টে তারা কথা বলেছে, এবং সেক্সুয়াল ইমর্টালিটি এগুলো যে খারাপ জিনিস এগুলো দেখিয়েছে, যেগুলো ক্রিশ্চিয়ান প্রিন্সিপাল থেকেই উঠে এসেছে। এগুলোর উপর থেকেই কিন্তু এই বিলিফগুলোর উপরেই কিন্তু আমেরিকা গড়ে উঠেছে। যে একটা ধারণা যে আ ওয়াইফ মাস্ট সাবমিট টু হার হাজব্যান্ড, মানে অবশ্যই হাজব্যান্ডের কাছে সাবমিট করতে হবে, তার কাছে তার অধীনস্থ থাকতে হবে, তার সব কথা মেনে নিতে হবে। এটা একটা বিবলিক্যাল প্রিন্সিপাল, মানে বাইবেলেই এই কথা বলা আছে, স্ত্রীরা তোমরা স্বামীর অনুগত হও। তো সামথিং অ্যাডভোকেটেড ইন দ্য 20th সেঞ্চুরি আমেরিকাতেও একই ধ্যান ধারণার প্রচলন ছিল, পার্টিকুলারলি ইন দ্য সাউদার্ন স্টেটস। America post-depression and post-war desperately tried to revert old-fashioned values drawn from Christian peoples. তারা এরকম চেষ্টা করতেছিল যে ওই ওল্ড ভ্যালুগুলো তখনও সাস্টেইন ছিল, বজায় ছিল। While Williams doesn't explicitly address religion, he does address the issue of morality. Religion নিয়ে কথা না বললেও মোরালিটির ইস্যুতে উনি কথা বলেছেন টেনেসি উইলিয়ামস, অ্যাজ আন্ডারস্টুড বাই আমেরিকান সোসাইটি। ব্ল্যানশে ইজ সিন স্ট্রাগলিং উইথ দ্য মোরাল স্ট্যান্ডার্ডস দ্যাট আর থ্রাস্ট অন হার বাই সোসাইটি। মানে সে তার যে নৈতিক যে স্ট্যান্ডার্ডগুলো এগুলো নিয়ে বরাবর সে সোসাইটির কাছ থেকে মানে সমালোচনা করা, কঠোর সমালোচনার শিকার হয়েছে। শি সিমস টু প্যাসিফাই হারসেলফ ইভেন দো শি ইজ অ্যাওয়ার অফ হার ডিসিট, কনভিন্সিং হারসেলফ দ্যাট শি নেভার লাইড অন হার হার্ট। সে বলতে চাচ্ছে আমি হয়তো ভুল করেছি, বাট আমি আমার নিজের কাছে আমি ট্রু ছিলাম। অ্যান্ড ওয়াজ নেভার ডেলিবারেটলি ক্রুয়েল, এবং মানে কঠিনভাবে আমি খুব বেশি নিষ্ঠুরও ছিলাম না। দ্য প্লে ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ আ ক্রিটিক অফ কনভেনশনাল নোশনস অফ মোরালিটি। সেই সময়কার সমসাময়িক যে নৈতিকতার প্রশ্নগুলো, যেমন অ্যাজ সেক্সুয়াল স্ট্যান্ডার্ডস আর ডাবল স্ট্যান্ডার্ডস, যে একজন পুরুষ অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক করতে পারবে, কিন্তু একটা মেয়ে যেই ব্ল্যানশে তার হাজব্যান্ড মরে যাওয়ার পর আরেকটা লোকের সাথে সে সংসার করতে চেয়েছে, সংসার সাজাতে চেয়েছে, বা যেভাবেই যা কিছুই হোক, এটাই হলো ডবল স্ট্যান্ডার্ড। ছেলেদের বেলায় সব কিছু মাফ, 7 খুন মাফ, মেয়েদের বেলায় গলায় পাড়া দেওয়া। সো দে ফল মোর হেভিলি অন উইমেন। এই মানে ডাবল স্ট্যান্ডার্ড যে মোরালিটির, এগুলো মেয়েদের উপর বেশি করে চাপিয়ে দেওয়া হয়েছে। মাল্টিপল লাভার্স লিভ ব্ল্যানশে লেবেলড অ্যাজ অস্ট্রাসাইজড অ্যান্ড ফিলিং ডিফাইলড হোয়াইল ট্রাইজ টু কোপ উইথ ট্রু বেডিং। আচ্ছা, সমাজ থেকে নির্বাসিত কেউ বলে মনে করেছে ব্ল্যানশেকে। হোয়াইল স্ট্যানলি গেটস অ্যাওয়ে উইথ ডোমেস্টিক অ্যাবিউজ অ্যান্ড রেপ। যেখানে স্ট্যানলি ডোমেস্টিক অ্যাবিউজ করছে বউকে এবং তার বউয়ের বোনকে রেপ করছে, সে পার পেয়ে যাচ্ছে, অথচ সমাজের অচ্যুত নারী হিসেবে ব্ল্যানশের পরিচয় পাচ্ছে। খুবই খারাপ অবস্থা। লিটারালি এবং ক্রিটিক্যাল কনটেক্সট এটা পড়ে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রোডাকশন হিস্ট্রি দরকার নাই, লিটারালি আর ক্রিটিক্যাল কনটেক্সট যেটা, যে এটা বেশি দরকারি, যে লিটারারি কনটেক্সটটা কী, ক্রিটিক্যাল কনটেক্সটটা কী। এই প্লেটায়, নাটকটা রিসিভড আ ভ্যারাইটি অফ রেসপন্সেস ওয়েন ইট ফার্স্ট হিট ব্রডওয়ে। ব্রডওয়ে মানে ওই যে মঞ্চে যখন মঞ্চস্থ হয়, বিভিন্ন ধরনের রেসপন্স হয়েছে। সাম রিজেক্টেড দ্য বোল্ড পোর্ট্রেয়াল অফ সেক্সুয়ালিটি, মোরালিটি অ্যান্ড ডিজায়ার। কেউ
তো এই নাটকটাকে রিজেক্টই করেছে যে মানে খুবই বোল্ড বা সাহসিকতার সাথে সেক্সুয়ালিটি, সেক্সের সিনগুলো, মোরালিটি, নৈতিকতা এবং ডিজায়ার, মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদাগুলো এগুলো দেখানো হয়েছে। বাট ইট অলসো বিকেম ভেরি পপুলার অ্যামং দোজ অডিয়েন্স হু ফেল্ট দ্য ক্রিউড রিয়েলিজম ওয়াজ অ্যাডমায়ারেবল। মানে কিছু মানুষ আবার পছন্দ করেছে, তাদের কাছে মনে হয়েছে যে খুবই নিষ্ঠুর যে বাস্তবতা এগুলো খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। কিছু দর্শকের চিন্তাভাবনা এরকম ছিল। রবার্ট জে লিনি, দ্য এডিটোরিয়াল রাইটার অফ দ্য রেজিস্ট্রার, কল্ড উইলিয়ামস অ্যান আলট্রা রিয়ালিস্ট। তাকে কেউ কেউ কিছু কিছু সমালোচক তাকে আলট্রা রিয়ালিস্ট বলে অভিহিত করেছেন, অ্যাড্রেস করেছেন। হু ওয়াজ ব্লান্ট ইন হিজ আইডিয়াস অ্যান্ড ডিডেন্ট ওভারলুক বেসিক হিউম্যান নিডস বিহেভিয়ার। যে তার আইডিয়াগুলোতে মানে খুবই সিরিয়াস ছিল এবং মানুষের বেসিক যে চাহিদাগুলো সেগুলোকে ওভারলুক করে নাই। Many critics constantly compared his play to the Glass Menagerie, but unlike the Glass Menagerie, it was a dimmed far graver. আচ্ছা, গ্লাস মেনাজারি নামে টেনেসি উইলিয়ামসের আরও একটা নাটক আছে। ও অনেক মানে ক্রিটিক্স বা সমালোচক মনে করেন যে এটার সাথে তুলনা করেন গ্লাস মেনাজারির সাথে, বাট গ্লাস মেনাজারির থেকে এই নাটকের বিষয়বস্তু আরও গভীর, থিমগুলো আরও ডিপার। Some critics audiences looked at Stanley as a victim of Blanche's madness and attack against his masculinity, class and heritage. কেউ কেউ মনে করে যে ব্ল্যান্সে যে নায়িকার ম্যাডনেসের শিকার স্ট্যানলি। এই যে এই রেপ সিনটা যেখানে হয় নাটকের মধ্যে, এটা তারা মনে করে জাস্টিফাইড অ্যাজ অ্যান ইভেন্ট ইনিশিয়েটেড বাই ব্ল্যান্সে থ্রু হার ফ্লার্টিং অ্যান্ড এক্সিবিশনিজম। ব্ল্যান্সের শরীর প্রদর্শন করে বেড়াতো, মানুষের সাথে ফ্লার্ট করে বেড়াতো, হ্যাঁ স্ট্যানলির সাথেও করেছে। মনে করে তারা যে এটা জাস্টিফাইড ছিল, এটা ঠিকই আছে যে এরকম করবে, বেশি উড়ে উড়ে চলবে, তার তো এরকমই হবে, বাংলায় বললাম আর কি। ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট সাম অডিয়েন্সেস অ্যাক্টিভলি চিয়ার্ড ডিউরিং ব্ল্যান্সেস রেপ। এমনও হয়েছে কিছু নাটককে তো মঞ্চস্থ হয়েছে, মঞ্চে দর্শকজন উল্লাসও করে উঠেছে এই সিন দেখে। বাট এটা ফার্দার বোঝার জন্য যে আমরা লিটারালি লেন্স দিয়ে দেখি নাটকটা কীভাবে আন্ডারস্ট্যান্ড করা যায়, লিটারালি লেন্সের মতে, লিটারেচারের মতে যে একটা মার্কসিস্ট লেন্স হিসেবে যদি আমরা দেখি, মার্কসিস্ট লেন্স কি, কার্ল মার্কসের যে চিন্তাভাবনা যে সমাজে কোনো ক্লাস ডিস্টিংশন থাকবে না, ক্লাসের কোনো বালাই থাকবে না, সবাই একই ক্লাসের মধ্যে পড়বে, ধনী গরিব কেউ থাকবে না। সেই মার্কসিস্ট লেন্সের হিসেবে বলতে হয় উই সি স্ট্যানলি অ্যাজ দ্য রেইনিং চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্কিং ক্লাস। ওয়ার্কিং ক্লাসের চ্যাম্পিয়ন সে ম্যাসকুলিনিটির ধারক, সে হলো ডমিনেন্ট সমাজে। He defeats the old aristocratic ways by removing Blanche, the symbol of the bourgeois, from their lives and moves on to live with his wife and newborn son, the symbol of his future. স্ট্যানলি কি ওয়ার্কিং ক্লাসের প্রতিনিধি, সেটার মানে কি সে কাজ করে খায়, সে এই ধরনের ব্ল্যান্সের মতো একটা অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির মেয়ে, বিলং করা মেয়ে, সেগুলো থেকে হটিয়ে দিয়ে সে এই ধরনের একটা ম্যাসকুলিনিটি সে দেখাচ্ছে এবং বউ বাচ্চাকে নিয়ে সুখে থাকার একটা ফিউচার, একটা ব্রাইট ফিউচারের দিকে তাকে দেখানো হচ্ছে। এটা আরও ফার্দার বলতে গেলে বলতে হয়, ডারউইনের ভাষায় বলতে হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ডারউইনের একটা তত্ত্ব, সেটা হলো যে অতিকায় ডাইনোসর মারা গিয়েছে, বাট মানুষ কিন্তু টিকে আছে। সো যারাই ফিট সমাজের সাথে চলে নেওয়ার জন্য, সমাজ বা পরিবেশের জন্য, তারাই থাকবে। এখন ব্ল্যান্সের যতই উচ্চ বংশের মেয়ে হোক, এটা টিকবে না, ওয়ার্কিং ক্লাসের যারা তারাই টিকবে, এরকম একটা আইডিয়া এখানে দিচ্ছে। Stanley, the gaudy seed bearer, as Williams calls him, emerges the survivor at the end, ready to pass his way of life down to his newborn child as he defeats the final remnants of the bourgeois threat to his life, Blanche. যেখানে দেখাচ্ছে যে স্ট্যানলিকে বলা হচ্ছে সিড বেয়ারার, মানে জাস্ট একটা মেয়ার স্পার্ম ডোনার, বাংলায় আমরা যেটা, মানে বাংলায় না, সহজে যেটা বলতে গেলে যে একজন স্পার্ম ডোনার বাবার কাজ কি, কোনোভাবে একটা বাচ্চার জন্ম দিয়েই খালাস। ও সেটাই করেছে স্ট্যানলি। ওর বউয়ের সাথে ফিজিক্যাল অ্যাবিউজ করেছে, ভার্বালি অ্যাবিউজ করেছে ওয়াইফকে, ওইদিকে আবার বউয়ের বোনকে রেপ করেছে। এরকম করে সে তার ডোমিনিয়েন্সটা বজায় রাখছে এবং ব্ল্যান্সের মতো অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলির মেয়েকে দমায় রাখতেছে। আচ্ছা, এটা মানে এই যে স্ট্যানলির বাচ্চাটাকে একজন ক্রিটিক্স বলতেছে যে সে একটা কোয়ালস্কি ফিউচার, বাচ্চাটা হলো একটা কোয়ালস্কির একটা ফিউচার জেনারেশন।
আর এটা কোনো ডুবয়েস ওয়ান না, মানে বাপের পরিচয়ে বড় হবে, মায়ের পরিচয়ে বড় হবে না। আর পিকচার থেকে ব্ল্যানশে রিমুভড ওয়াইল স্ট্যানলি স্টেজ ব্যাক হিজ ফাইনাল উইন, যে একটা মেয়ে এখানে দেখাচ্ছে যে একটা ছেলে আর মেয়ের মধ্যে কে জিতলো, ছেলেই জিতলো, পুরুষের শক্তিই বড়। এটা একটা ডিরেক্ট কন্ট্রাস্ট টু আন্ডারস্ট্যান্ডিং দ্য প্লে ফ্রম আ ফেমিনিস্ট লেন্স, তাই না? এটা একটা ফেমিনিস্ট লেন্স থেকে আমরা দেখছি, লিটারারি কনসেপ্ট, মার্কসিস্ট কনসেপ্ট বা যেটাই বলেন না কেন, যে একটা নারী এবং পুরুষের মধ্যে পুরুষের জয় হচ্ছে, নারী পিছিয়ে যাচ্ছে, ফেমিনিস্ট লেন্স এটা। The play, when viewed from a feminist lens, it's a critique of the expectations of patriarchal society, যে পুরুষ শাসিত সমাজে নারীদের অবস্থা খুবই শোচনীয়, which is expressed through the psychological unraveling of characters, মানসিক যে অবস্থাগুলো দিয়ে ক্যারেক্টারের বোঝানো হয়েছে। Williams' twisted portrayal of masculinity and femininity can be seen in this light as well, particularly using Blanche, who tends to show masculine energy which is turned becomes a threat to Stanley. ব্ল্যানশের মধ্যে যে পুরুষালী গুণাবলী, এগুলো মনে হয় স্ট্যানলির কাছে যেগুলো আমার জন্য থ্রেট, যার জন্য সে এইভাবে প্যাট্রিয়ার্ক হওয়ার জন্য সে যত রকমের খারাপ কাজ সে দমানোর জন্য করেছে, ব্ল্যানশেকে দমানোর জন্য সে রেপ পর্যন্ত করতে পেরেছে। দ্য রেপ অফ ব্ল্যানশে থ্রু দিস ফেমিনিস্ট লেন্স বিকামস আ সিন ওয়ার স্ট্যানলি অ্যাসার্টস হিজ ম্যাসকিউলিন পাওয়ার অ্যান্ড অথরিটি ওভার ব্ল্যানশেস থ্রু সেক্সুয়াল ভায়োলেন্সের মাধ্যমে হোক সে তার ডোমিনেন্স বজায় রাখার চেষ্টা করেছে। হি ইউজেস হার পাস্ট ডিসিশনস, আচ্ছা প্রথম পাস্টের যে ডিসিশনগুলো, তারপরে পাস্টের ভুলগুলো তুলে ধরে, এরকম করে তাকে দমায় রাখার চেষ্টা করতে চায়। পুরো ইভেন্টটাই ফেমিনিস্ট ডিসকোর্সে পোর্ট্রেট অ্যাজ এ উইমেন অ্যাজ এ ভিকটিম অফ অপ্রেসিভ পেট্রিয়ার্কি, শোষণ দমনের যে পিতৃতান্ত্রিকতা সেটার এগেনস্টে কথা বলছে। The patriarchy and its norms recurrently chipped at Blanche's sanity as she felt she needed to find a husband to be accepted by society. সমাজ তাকে এমনভাবে বাধ্য করেছে, তার মনের মধ্যে সবসময় চিন্তা ছিল একটা হাজব্যান্ড নিতে হবে, একটা বিয়ে করতে হবে যাতে সমাজ তাকে মেনে নেয়। এটাই সমাজের চাপায় দেওয়া বোঝা তার। আচ্ছা, প্রোডাকশন হিস্ট্রির দরকার নাই, আমি এখন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো হিস্ট্রি। সেটা হলো যে কীভাবে হিস্ট্রি ডিফাইন্স দ্য থিমস অফ দ্য প্লে স্ট্রিটকার নেমড ডিজায়ার। সেটা কি, এটা কালচারাল টেনশন নিয়ে কথা বলছে, তাই না? যে বিভিন্ন ধরনের কালচার, রেশিয়াল কালচার, ক্লাস কালচার, ওই যে বিভিন্ন ধরনের আফ্রিকান, ব্ল্যাক, ইউরোপিয়ান ইমিগ্রেন্ট, আমেরিকার আগে থেকে আসা বসত করা ইমিগ্রেন্ট, এগুলো সব নিয়ে কালচারাল টেনশন নিয়ে বলছে, যেটা World War II এর পরে এটা এগুলার বজায় ছিল। তো it was happened when an idealistic and ambitious American nation attempted to prove its superior, আচ্ছা একটা অ্যাম্বিশাস এবং আইডিয়ালিস্টিক একটা আমেরিকান জাতি যারা এটা প্রুভ করতে চাচ্ছিল যে আমরা সুপিরিয়র, এবং এটার তাদের পাওয়ার টু গ্লোবাল কমিউনিটি বাই অ্যাটেম্পটিং টু অ্যান্ড সাকসিডিং ইন স্কোয়াশিং দ্য থ্রেট অফ নাজি জার্মানি। জার্মানির যে নাৎসি বাহিনী, তাদের যে এদেরকে এগুলো হটিয়ে দিয়ে আমেরিকা বিশ্ব দরবারে তাদের সুপিরিয়রিটি প্রমাণ করার চেষ্টায় ছিল World War II এর পরে। তো ফর্মার আচ্ছা স্ট্যানলি কোয়ালস্কির আরেকটা পরিচয়, সে পাস্ট সোলজার ছিল, World War II-তে সে যুদ্ধ করেছিল। Former soldier named Stanley Kowalski, who joined the American Army as an engineer at this time, returned home. উনি এই সময় যুদ্ধ করে বাসায় ফেরেন, আর বিভিন্ন যুদ্ধের বহু বছর পরে সে নর্মাল লাইফে ফিরে আসেন। এটা একটা গ্রেট অকেশন ফর দ্য হার্ডওয়ার্কিং, এটা মানে হার্ডওয়ার্কিং পিপলের জন্য একটা বড় একটা রিল্যাক্সিং পিরিয়ড বা অকেশনাল পিরিয়ড, who were experienced in expanding their cell business in the new territories, and is also a better chance who had mastered in technician works like Mitch had. আচ্ছা, এগুলো হলো সে যুদ্ধ থেকে ফিরে আসছে এবং জব করে একটা সেলসের কাজ করে সে তার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করছে। America was said to be a melting pot for the blending of culture and interchange of ethnicity, and the play was set in New Orleans, Louisiana.
আমেরিকা সেই সময় একটা মেল্টিং, একটা গলানো অবস্থায় ছিল, যে বিভিন্ন কালচার এবং ইন্টারচেঞ্জ অফ এথনিসিটি, বিভিন্ন ধরনের এথনিসিটির মধ্যে মিংলিং হচ্ছিল সেটা। আর প্লটটা আমাদের কোথায় সেট আমরা জানি, নিউ অরলিয়ান্স, লুইজিয়ানাতে, আমেরিকার সাউথে। তো এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে হিস্ট্রির কথা বলেছে। প্রশ্নটা কি, যে হিস্ট্রি ডিফাইন্স কীভাবে ওই ইতিহাস এই স্ট্রিট কার নেম ডিজায়ারের থিমটাকে ডিফাইন করছে। তো এটা বলতে গেলে অবশ্যই ওয়ার্ল্ড ওয়ার 2 আসবে, কারণ ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরপরই এটা লেখা। আর এই যুদ্ধের ভয়াবহতাটার একটা আছে, ছায়া আছে। দ্য ভায়োলেন্স অফ ব্রুটাল ওয়ার্স থ্রেটেন দ্য লাইভস অফ পিপল মেকিং দেম টায়ারসাম। মানুষ টায়ার্ড হয়ে গেছে যুদ্ধ করে, দেখাচ্ছে। ইভেন কমার্স, ডোমেস্টিক অ্যান্ড সেক্সুয়াল লাইফ দ্যাট কালার দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যামং পিপল। আচ্ছা, মানে মানুষের ব্যবসায়, বাণিজ্যে, মানে ডোমেস্টিক লাইফে এবং সেক্সুয়াল লাইফ সব কিছুই কিছু না কিছু মানে ওগুলোর মধ্যে ফুটে উঠেছে। মানুষ ডিভাস্টেটেড হয়ে গেছিলো। আমেরিকা was metamorphosed significantly during this war that then of change in World War I. খুবই ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। ওয়ার্ল্ড ওয়ার 1-এ যেরকম চেঞ্জ হয়েছিল তার থেকে জাস্ট মেটামরফোজড, মানে সম্পূর্ণরূপে চেঞ্জ হওয়া। মেটামরফোসিস মানে সম্পূর্ণরূপে চেঞ্জ হওয়া। প্রিভিয়াসলি আর্মিরা যে কী করতো, যে আর্মির আন্ডারে, মানে যারা কমান্ড করতো তাদের আন্ডারে আর্মিরা কাজ করতো। হাউএভার এখন সিচুয়েশনটা খুবই কন্ট্রাডিক্টরি ছিল, যে বিভিন্ন ধরনের রিজিয়নের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে এবং এথনিক গ্রুপ ছিল। তাহলে সেখানে একটা প্রশ্ন আসে যে কার আন্ডারে কাজ করবে, এরকম একটা কিছু। আর যেটা হ্যাফাজার্ড অবস্থা, একটা বিদিকিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছিল এত কিছু ডিস্টিংশনের কারণে। আর এটা একটা হিউজ একটা ওয়ার্কফোর্সের একটা এন্ডেভর বা প্রচেষ্টা ছিল, যেটা পোর্ড আউট অফ মার্শাল সার্ভিস অ্যান্ড ইন অর্ডার টু ডিসকভার দ্য প্রিন্সিপালস ইন পারপাস অফ কন্ডাক্টিং দ্য বিজনেস দে আর ক্লিশে নাও। মানে এগুলো একটা হ্যাফাজার্ড অবস্থা। আর মানে বিভিন্ন ইয়াতে দেখিয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2-তে কীরকম যুদ্ধের বিভীষিকা, এগুলো বিভিন্ন ক্রিটিক্স তাদের লেখায় দেখিয়েছেন। তো এখানে একজনের লেখা এরকম উঠে এসেছে যে এমন একটা স্টোরি বর্ণনা করেছে কিভাবে মানুষ যুদ্ধের যে শিভালরি বা শৌর্যবীর্য, এগুলোকে মানুষ ত্যাগ করে ফেলে। অ্যান্ড ইনক্লাইন টু কালচার ডিউরিং দ্য ওয়ার। এই সময় তারা কালচারের উপর বেশি আগ্রহী হয়ে পড়ে, যুদ্ধের ভয়াবহতা তারা নিতে পারে না। Tennessee Williams' play had also contributed the same idea that was published a year before. It is a sort of classlessness of milieux, unflinching story about the new emerging America. আচ্ছা, এখানে টেনেসি উইলিয়ামস একটা ক্লাসলেস সোসাইটির স্টোরি দেখানোর চেষ্টা করছে আমেরিকায়। এমন একটা কান্ট্রি যেখানে বিভিন্ন স্ট্রিট পেনিট্রেশন ওয়ার ওয়ার্ন আউট বাই দ্য এনশিয়েন্ট প্রিন্সিপালস অফ কালচার। আচ্ছা, বিভিন্ন ধরনের কালচার ডমিনেন্স করছিল আর কি। এখানে ওয়ারের থেকে মানুষ কালচারের দিকে বেশি আগ্রহী হয়ে উঠেছিল। তো being overpowered in the fragile pot conflict, however, Williams' New Orleans setting brought the attention of the general public about another contradiction. এখানে অন্য একটা কন্ট্রাডিকশন বা মত পার্থক্যের সৃষ্টি হয়েছে। সেটা হলো ছোট ছোট যুদ্ধ, স্কিরমিশ, মানে ছোট ছোট যুদ্ধ বিটুইন দ্য সাউদার্ন আপার ক্রাস্ট, দ্য স্পেড ওয়ার্কার্স অ্যান্ড দ্য fountainhead of the latter extended back to the period of history well known as Reconstruction. আচ্ছা, দুইটা ক্লাস, একটা আপার ক্লাস যারা ওয়ার্ক ক্লাস করছে আর একটা লোয়ার ক্লাস, এদের মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশন, একটা কি বলবো, ছোট ছোট যুদ্ধ ক্রিয়েট হয়েছে, গৃহযুদ্ধ। আর যেটার নাম দেওয়া হয়েছে রিকনস্ট্রাকশন। সিভিল ওয়ারের পরে এই ছোট ছোট যুদ্ধ মানগুলোকে আমরা কি বলি, সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ। এগুলা এমন একটা সময় ছিল যে এটা এমন একটা সময় নিয়েই সাউথে, সেই সময় আমেরিকার সাউথে এই অবস্থা ছিল। আ লট অফ মেম্বার্স অফ দ্য ওল্ড সাউদার্ন এলিট ওয়ার compelled to auction their habitants to hold their exhibition, or subtly they had to alternate the deal with new economy unless they staved off their backs to their customs. মানে অ্যারিস্টোক্র্যাটিক সোসাইটিটা কী করছিল, যুদ্ধের ভয়াবহতার জন্য হোক বা যেভাবেই হোক, ইকোনমিক সমস্যার জন্য তারা তাদের জমি জিরাত সহায় সম্পদ সব বেচে দিয়ে কাস্টমসের, মানে সেটা একটা তাদের নীতি নৈতিকতার বিরুদ্ধ হলেও তারা বাধ্য হয়েছিল এরকম কিছু করার জন্য। সাউদার্ন ওয়ার প্রোফাউন্ডলি স্ট্রাইকেন অ্যাজ দে হেল্ড আ নেগলিজেবল প্লেস ইন দ্য
ইকোনমি, সাউদার্ন পিপল একটু পিছিয়ে ছিল ইকোনমিক দিক দিয়ে। অ্যান্ড সিন্স দ্য কনভেনশনাল ওয়ে পারমিটেড আ ওয়েল ব্রেড সাউদার্ন উইমেন টু ম্যারি আ ওয়েল অফ ল্যান্ড ওনার ফর দ্য মেনটেন্যান্স অফ দ্য ইকুইলিব্রিয়াম অফ দেয়ার পজিশন ওয়াজ গেটিং গ্র্যাজুয়ালি ব্যাকব্রেকিং। মানে একটা মহিলার সেহেতু একটা এস্টাবলিশ অ্যারিস্টোক্র্যাটিক মানুষকে বিয়ে করাও জরুরি ছিল সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য। আচ্ছা, the viewpoint of the setting of the streetcar named Desire is difficult to pinpoint in the 1980s for its social and ethnical code concerning women. In spite of contributing their efforts in the war, the situation was considered ephemeral to even to the women. তারা যুদ্ধে অংশগ্রহণ করার পরও তাদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। Conforming to the code, the women were confined to home with her husband's man and offspring. যুদ্ধ করে আসার পরও যুদ্ধের পরও দেখা যাচ্ছে তাদের জীবন চেঞ্জ হয়নি, হাজব্যান্ড এবং সন্তান নিয়েই তাদের জীবন চলে যেত। যদিও তাদের পুরুষকে অ্যালিউর করার মতো অনেক কিছুই ছিল, দে হ্যাড টু বি ইনক্লাইন্ড উইথ দেয়ার ফ্যামিলি। পুরুষের মন জয় করার টেন্ডেন্সি তাদের থাকলেও, উপায় থাকলেও, কিন্তু তাদের আলটিমেট ডেস্টিনি হলো ফ্যামিলির সাথে বসবাস করা। অলসো অ্যাকর্ডিং টু দ্য কোড শি মাস্ট বি, আচ্ছা এগুলো কি, এগুলো হলো সোশ্যাল কোড, যে মেয়েদের কীভাবে থাকতে হবে। তো আরও কিছু কোড অফ কন্ডাক্ট হলো, শি মাস্ট বি আ মেইডেন ফর ম্যারেজ, বিয়ের আগ পর্যন্ত তাকে কুমারী অবশ্যই থাকতে হবে, তার ভার্জিনিটি নষ্ট করা যাবে না। অ্যালং উইথ আ লেটার পারফেক্ট রেভারেন্স অ্যান্ড শুড বি কমপ্লেসেন্ট ইন ম্যারেজ অ্যান্ড হ্যাড টু টলারেট হোয়াট এভার হার ব্রেড উইনার হাজব্যান্ড উইশড। কী হতে হবে, ভার্জিন হতে হবে, হাজব্যান্ড বিয়ের পরে মারধর করলেও, যে কোনো ধরনের অত্যাচার করলেও তাকে নীরবে সহ্য করে যেতে হবে। এখনও যেটা বাংলার অনেক ইয়াতে চলমান, মানে বাংলাদেশ হোক বা উপমহাদেশের কনসেপ্টে এখনও এই জিনিসগুলো চলতেছে, কিন্তু ওগুলো তখন 1980s দিকে বা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে এই জিনিসগুলো আমেরিকা থেকে তখনও যায় নাই, এটাই এখানে বোঝাচ্ছে। আচ্ছা, অ্যাজ শি ওয়াজ আনএবল টু ব্রেক হার সোসাইটিজ এস্টাবলিশড ট্যাবুজ, এই যে এদের প্রতিষ্ঠিত যে এই ট্যাবুগুলো, নিষিদ্ধ কোনো কাজ করার পিছনে বাধা প্রদান করা বা ট্যাবু, নিষিদ্ধতা, দো দেয়ার ওয়ার আইসোলেটেড এক্সেপ্ট, কিছু ব্যতিক্রম ছাড়াও, অ্যান্ড সিন্স শি মাস্ট ফেস ক্রুয়েল রুলস অফ সেক্সুয়াল ডিসক্রিমিনেশন, শি ওয়াজ মেড প্যারালাইজড অফ এমপ্লয়িং দেমসেলভস into any profession, and also she became a product of clemency of the overpowering male society. সে এত কিছুর পরও তার কোনো কিছু বলা যাবে না, তাকে কোনো ধরনের চাকরি করা যাবে না, এবং মেল সোসাইটি তাকে ডমিনেট করবে। সো যেটা বুঝছি যে চাকরি বাকরি করতে পারবে না, জাস্ট হাজব্যান্ড এবং বাচ্চাকে নিয়ে থাকো। হ্যাঁ, একজন ওয়েমেনের পজিশন কীরকম ছিল, গেভ হার দ্য অ্যাপিয়ারেন্স অফ আনএভোর্ড ড্রিমস অ্যান্ড ফ্যান্টাসম ইফ শি কোহেয়ার টু সোশ্যাল নর্মস ইন পাবলিক। মানে সে যদি এগুলোর এগেনস্টে যাবে, সো সে সেরকম ধরনের ধরা খাবে, সমাজ তাকে সেভাবে করে আউটকাস্ট করবে, নির্বাসিত করবে। ওয়ান মাস্ট অ্যাডমিট দিস কোড দ্যাট ইজ গিভেন ইন দ্য প্লে লাইক স্ট্রিটকার। এই যে একই জিনিস আমরা এই নাটকেও দেখি, যে মোরাল কোডগুলো ইভেন মোর স্ট্রিনজেন্ট ফর নট অনলি ইনস্যানিটি বাট অলসো ফর হোমোসেক্সুয়ালিটি, যে আরও কিছু, যে কারোর সাথে সমকামিতা, এই জিনিস তো আরও নিষিদ্ধ জিনিস। Blanche Du Bois had an ill reputation from her time in Laurel. লরেলে এর আগে ছিল, তাই না, নিউ অর্লিয়ান্সে আসার আগে সেখানে একটা ব্যাড টাইম ছিল। শি হ্যাজ এ ডিপ্লোরেবল অ্যাফিনিটি টু হোমোসেক্সুয়ালিটি অ্যান্ড এ মার্কেট টেন্ডেন্সি টুয়ার্ড অ্যাবারেশন। তার একটা হোমোসেক্সুয়ালিটির একটা ট্রেন্ড ছিল, এবং সেই সাথে অন্যান্য পুরুষের সাথেও তার সম্পর্ক ছিল। আর তার শুরু থেকেই সে এই জিনিসগুলোর জন্য কড়াভাবে সমালোচিত ছিল। When Streetcar was published, it was considered to be an audacious play, একটা ধৃষ্টতাপূর্ণ এবং ধৃষ্ট মানে এখানে কি, অডেশাস মানে হলো ঔদ্ধত্যপূর্ণ বা অনেক সাহসিকতার একটা কিছু, যেটা অনেস্টলি ডিল উইথ মেজর সোশ্যাল টাবুস, সমাজের নিষিদ্ধ যে জিনিসগুলো, এগুলো জিনিস সব উঠে এসেছে, যার জন্য এটা যখন পাবলিশ হয় নাটকটা খুবই সমালোচনার শিকার হয়েছে নাটকটা। লেস স্পিকিং বাট দ্য প্লে কনসিস্টেড অফ সাচ থিংস দ্যাট মেড ইট জ ড্রপিং মাস্টারপিস। এমন এত কিছু সত্ত্বেও এগুলো এই নতুনত্বগুলোর জন্যই একটা জ ড্রপিং, মানে মনোমুগ্ধকর একটা মাস্টারপিস হিসেবে নাটকটাকে প্রতিষ্ঠিত করেছে। মানুষ অবাক হয়ে দেখেছে যে জিনিসগুলো আগে কখনো মানুষ প্রত্যক্ষ করেনি নাটকে।
It dealt with things like the costume and etiquette of Stanley and Blanche. স্ট্যানলি এবং ব্ল্যান্সের যে কস্টিউমের এবং এটিকেটগুলো এই জিনিসগুলো দেখিয়েছে। তারপরে স্ট্যানলির ওরাল এবং সোম্যাটিক ফোর্স, মৌখিক যে স্ট্যানলি যে মানে ভার্বাল অ্যাবিউজ করছে সেই ব্যাপারগুলো, যেগুলো আগে আমরা দেখিনি। দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য সোশ্যাল গ্রুপস, বিভিন্ন সোশ্যাল গ্রুপের রিপ্রেজেন্টেশন, দ্য ফ্লাস্টারিং অ্যান্ড আউটস্ট্রেচড কনসিট অফ ব্ল্যান্সে অ্যান্ড দ্য আলটিমেট প্রেজেন্স অফ দ্য অ্যাসাইলাম। ব্ল্যান্সের কথাবার্তা এবং যে মেন্টাল অ্যাসাইলামের উপস্থিতি, এই জিনিসগুলো এগুলো আমরা নাটকে দেখেছি। দো উইলিয়ামস ওয়াজ কনসিডার্ড অ্যাজ এ ডিবুশে অ্যান্ড পারভার্টেড প্লে রাইট বাই মেনি ক্রিটিক্স, যদিও উইলিয়ামসকে বিভিন্নভাবে সমালোচনা করেছে কড়াভাবে ক্রিটিক্সরা যে সে একজন বিকৃত মস্তিষ্কের রাইটার, ইয়েট হিজ প্লেস হ্যাভ টেকেন আ কনসিডারেবল প্লেস ইভেন ইন টুডেস স্টেজ। আজকের স্টেজেও এই জিনিসগুলো জনপ্রিয়, এখনও তার নাম মানুষের মুখে উচ্চারিত হয়। সো মোটামুটি এই হলো যে হিস্ট্রি কীভাবে থিম হিসেবে আইডেন্টিফাইড হচ্ছে স্ট্রিট কার নেম ডিজায়ারে। ঠিক আছে, আজকের মতো বন্ধ করি ক্লাস, ক্লোজ করেন। থ্যাংক ইউ।